আমি আপনাকে এখন দেখাতে পারবো, আমার কাছে একটা নাম্বার আছে, আজকে অলরেডি আসছে ইন্ডিয়া থেকে। আমাকেও বলা হয়েছে যে বেশি ফাল পারতেছেন, আমাকে এটা বলা হয়েছে। বারবার বলেছিলেন যে, এবং কি সাবাক থানা উনি জিডি করেছিলেন যে ওনাকে 10টা নাম্বার থেকে ইন্ডিয়া থেকে ওনাকে মৃত্যু হুমকি দিচ্ছে। তারপরও জিডি করার পরও পুলিশ কোনো রকম ওনার প্রোটেকশন দেয় নাই। এই সমস্ত বিএমপি করেছেন বা মির্জা আব্বাস করেছেন অথবা এটা আরেক দল করেছেন, এই সমস্ত জিনিস আমরা এই কারণেই দেখতে পাচ্ছি, কারণ আমাদের সমন্বয়হীনতার অভাব, যাতে করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করে জুলাই যোদ্ধাদেরকে হত্যা করা হয়, যারা ইন্ডিয়া বিরোধী মোদী বিরোধী তাদেরকে হত্যা করা হয়। আমি অ্যাডভোকেট রেজাউল হক, আমি ওসমান হাদি ভাইয়ের সাথে দীর্ঘদিন ছিলাম, এমনকি ওসমান হাদি ভাইয়ের সাথে আমার 5 আগস্টের পরে পরিচয়। পরবর্তীতে আমি ওনাকে বিভিন্ন আইনি বিষয়ে উনি আমার সাথে পরামর্শ করতেন, সেই সুবাদে আমি ওনার সাথে তার আইসিটি ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আমি যে আইনি জটিলতাগুলো ওগুলো ওনার সাথে আমি ওনার ইনক্লাব মঞ্চ যে অফিস ছিল ওখানে আমার যাতায়াত ছিল, ওখানে আমি ওনার সাথে এগুলো শেয়ার করতাম। এবং কি শেখ হাসিনার যেদিন আইসিটি ট্রাইব্যুনালের রায় হয় ওই দিন তিনি বলেছিলেন যে এই রায়ের বিরুদ্ধে উনি আপিল করবেন, রাষ্ট্রপক্ষের সাথে কথা বলে। আমাকে বলেছিলেন যে তদারকি করার জন্য কিভাবে রাষ্ট্রপক্ষের সাথে কথা বলা যায় এগুলো উনি বলছে আমাকে পর্যবেক্ষণ করার জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য, গত শুক্রবারে আপনি জানেন, গত শুক্রবারে ওনার জুমার নামাজের পরপরই দুর্বৃত্তধারী সন্ত্রাসীরা ওনাকে গুলি করে, ওখানে পরবর্তীতে ওনাকে হসপিটালে নেওয়া হয়, তারপরে সিঙ্গাপুরে নেওয়া হয়, উনি ওখানে মারা যান। আপনারা জানেন এই ওসমান হাদি বাংলাদেশের বুক আর হবে না, এই ওসমান হাদি একজনই। এই ওসমান হাদি তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার ছিলেন, তিনি কখনোই ভাবেননি তাকে কেউ গুলি করতে পারে, কারণ তার সৎ ইচ্ছা ছিল, তার ছিল একদম একটা ভালো আত্মা বাংলাদেশকে উন্নয়ন করার জন্য। তাই তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্টভাবে সবসময় তিনি প্রকাশ্য দিবালোকের কথা বলেছেন। অথচ আজকে আমরা কি দেখেছি, হাদি ভাইকে যখন হত্যা করা হলো, হাদি ভাইকে হত্যা করার পরপরই সন্ত্রাসীরা, আপনারা জানেন আজকে একটা সিসিটিভি ফুটেজে দেখলাম তারা নারী সঙ্গ বুক করে, একটা ইয়েতে যে গিয়ে তারা নারী সঙ্গ বুক করে, ওই নারী সঙ্গ বুক করার ভিডিওটা আমরা এখন দেখতে পাই। অথচ আমাদের গোয়েন্দারা তারা কোনো মতে তাদেরকে খুঁজে পায়নি। আমাদের সিআইডি ছিল, আমাদের পিবিআই ছিল, আমাদের তদন্তকারী সংস্থা ছিল, কিন্তু তারা কিভাবে হালুয়াঘাট হয়ে তারা ইন্ডিয়া চলে যায়, আমাদের এটা বোধগম্য নয়। আমাদের স্পষ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো যে আসিফ নজরুল তিনি আসলেই তার যে শাশুড়ি আছে তিনাকে নিরাপত্তা দেওয়ার জন্যই তিনি আসলে মনে হয় এই ক্ষমতা নিয়েছেন, আর নয়তোবা আমাদের ওসমান হাদির মতো নিবেদিত একজন প্রাণ, যিনি রাষ্ট্রের যে করাপশন ছিল এবং দুর্নীতি এবং কি রাষ্ট্রের রন্ধ ঢুকিয়ে আছে যে সমস্ত অনিয়ম, এই সমস্ত জিনিসগুলা উনি তুলে ধরেছেন আমাদের মাঝখানে। এবং কি উনি জানেন আপনি 8 আসনের ক্যান্ডিডেট ছিলেন, ওনাকে কয়েকবার জানেন আপনি একটা জায়গায় উনি নির্বাচনী প্রচারণা করতে গেছেন, ওনাকে ওখানে তিনবার ওনার গায়ে ময়লা পানি ফেলেছেন। উনি বারবার বলেছেন আরো ফালান, সমস্যা নাই, আমি এতে রাগান্বিত হব না, আপনার যা ইচ্ছা তা করতে পারেন। আপনি জানেন উনি বারবার বলেছিলেন যে, এবং কি সাবাক থানা উনি জিডি করেছিলেন যে ওনাকে 10টা নাম্বার থেকে ইন্ডিয়া থেকে ওনাকে মৃত্যু হুমকি দিচ্ছে। তারপরও জিডি করার পরও পুলিশ কোনো রকম ওনার প্রোটেকশন দেয় নাই, ওনার সিকিউরিটি বাড়ায় নাই, উল্টো আরও সিএসির মতো একটা গদ্য ওনার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সে জায়গায় তিনি আরেকটা নতুন করে আরেকটা স্ট্যাটাসও দিয়েছেন, উনি ওনার মতো করে একটা যুক্তি উপস্থাপন করেছেন। আমরা বলবো এই সমস্ত বিএমপি করেছেন বা মির্জা আব্বাস করেছেন অথবা এটা আরেক দল করেছেন, এই সমস্ত জিনিস আমরা এই কারণেই দেখতে পাচ্ছি, কারণ আমাদের সমন্বয়হীনতার অভাব। আজকে যদি খুনি ধরা পড়তো এবং যদি আজকে যদি আমাদেরকে কারা এটার পিছিয়ে ইন্ধন দিচ্ছে সঠিক ব্যক্তিকে আমরা নির্ণয় করতে পারতাম, তাহলে আজকে রাজনৈতিক অস্থিতিশীলতা ক্রিয়েট হইতো না। আমি বলবো এই আজকের যে পরিবেশ, ওসমান হাদিকে আমরা হারিয়েছি, ওনার যে বাপ হারা হয়েছে, এটার একমাত্র দায়ী হলো স্বরাষ্ট্রমন্ত্রী এবং কি আসিফ নজরুল। আমি তাদের পদত্যাগ কামনা করছি এবং কি আমরা অচিরে আন্দোলনে যাব। আপনারা জানেন আজকে ওসমান হাদির বাইরে অলরেডি লাশ এসেছে, হৃদরোগ হসপিটালে রাখা হবে, কালকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে এনে সবার জন্য মুক্ত করে দেওয়া হবে। তারপরে আন্দোলনে যাব আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, এবং কি আমরা এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা এতটুকু আন্দোলন করব যতদিন না পর্যন্ত ওই ভারত আমাদের দেশ থেকে বিতাড়িত না করা হয়, অতদিন পর্যন্ত আমরা আমাদের একজন হাদি থাকা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমি আপনাকে এখন দেখাতে পারবো, আমার কাছে একটা নাম্বার আছে, আজকে অলরেডি আসছে ইন্ডিয়া থেকে। আমাকেও বলা হয়েছে যে বেশি ফাল পারতেছেন, আমাকে এটা বলা হয়েছে। এখন ভারতের বিরুদ্ধে আপনারা জানেন আমাদের পুলিশে এখন পর্যন্ত
অনেক সদস্য আছে, আমরা এখনো চিনি অভিযান দিয়ে ওদেরকে নির্ণয় করতে পারি নাই। আপনারা জানেন আমাদের রাজনীতি যারা আমরা করি এদের মধ্যে অনেক সদস্য আছে। ইন্ডিয়া আমাদের উপরে সবসময় তারা কর্তৃত্ব বজায় রাখতে চায়। 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ওরা আমাদের উপরে, আমাদের যারা বড় বড় নেতা ছিলেন তাদেরকে মারার পিছনে তাদের হাত আছে। সো আমরা যারা জুলাই যোদ্ধা, শেখ হাসিনাকে ওরা আশ্রয় দিয়েছেন, খুনিদেরকে তারা আশ্রয় দিয়েছেন। তারা ওখান থেকে কলকাঠি নাড়ছেন রয়ের মাধ্যমে, যাতে করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল করে জুলাই যোদ্ধাদেরকে হত্যা করা হয়, যারা ইন্ডিয়া বিরোধী, মোদী বিরোধী তাদেরকে হত্যা করা হয়। আপনি ইতিমধ্যে জানেন মোদী আমাদের 16 ডিসেম্বরে একটা স্ট্যাটাস দিয়েছেন, ওই স্ট্যাটাসের মধ্যে তিনি আমাদের দেশের বিজয়, অথচ ওটাই উল্লেখ করেন নাই। এটাও একটা প্রপাগান্ডা এবং কি এটাও একটা উস্কানি, যাতে আমরা এই উস্কানির বশে আমরা ওদের যে রাষ্ট্রদূত আছে এবং কি বিভিন্ন স্থানে আমরা হামলা চালাই, আমাদেরকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করবে, যেমনটা শেখ হাসিনার সাথে ওরা একসাথে হয়ে এটা করেছিলেন। ভারত সবসময় চায় আমাদের ক্ষতি হোক, ভারত আমাদের কখনোই বন্ধু হতে পারে না।